তো আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করতেছে এই কামরুল হাসান খোকন। তো বিষয়টা দেখে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ মনে পড়েছে এখানে যদি তুমি আমাকে নিয়ে যেতা তাহলে হয়তো বা পৃথিবীতে আবার এটা দেখতে হতো না। 10টা বছর আমার মেয়ে বুকে ঘুমাইছে। আবার এই মেয়ে বলতো, আব্বু তোমার বুকে এত শান্তি কেন, যেটা মার বুকে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার 2 হাত তুলে অনুরোধ যে আমার মেয়ে হত্যার বিচারের যে পিতার সামনে মেয়েকে ধর্ষণ করা, এটা মনে হয় বাংলাদেশে ঘটে কি কোথাও। তো এই আসামিকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে ইট নিক্ষেপ করে মারার, এটা হচ্ছে আমার দাবি। এবং আমি যদি শাস্তি তার দেখে মরতে পারি এটাই আমার জন্য শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ, তাছাড়া আর আমি কিছু চাই না। তো বিষয় হচ্ছে এই কামরুল হাসান খোকনি তার ভাড়াকৃত বাসা নাসিমপুরে আমার বড় মেয়ে সোনালী আক্তার শিফাকে ধর্ষণ করে 2022 সালে। তো ধর্ষণ করার পরে বিষয়টি যখন আমাকে আমার মেয়ে জানায়, তখন আমি নিজ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করি, যার মামলা নাম্বার হচ্ছে 61, তারিখ 25/11/2022। এটা বর্তমান এই নারী শিশু আদালতে গাজীপুর কোর্টে রয়েছে। তো এই ছেলে জেলে চলে যায়, আমি আমার 2 বাচ্চাকে নিয়ে আমার গ্রামের বাসা লালমনিরহাট চলে যাই। তো লালমনিরহাটে 1 বছর আমি ওইখানে অবস্থান করি। তো বিষয় হচ্ছে আমার বাড়িতেই আমার পর্যায়ে অ্যাকচুয়ালি ঠাঁই হয়। তো আমার মেয়েকে আমি বোর্ডিংয়ে দেই ওই স্কুল থেকে, আর আমার ছোট বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম। তো 1 বছর ওইখানে থাকার পরে আমি আবার ঢাকা ব্যাক করার পরে আমি চাইছিলাম যে আরো 10টা যদি বিয়েও করি, মায়ের মতো তো আসলে মা হবে। তো আমার এটা একটা চিন্তা ভাবনা ছিল মাথায়। তো আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। তো আমি 2 বাচ্চা নিয়ে আমি যখন ঢাকা আসি, তো আমি আমার ডিভোর্স প্রাপ্ত ওয়াইফকে আমার বাচ্চা 2টাকে আমি ওর কাছে দিয়ে দিই। ও কামারপাড়া নিয়ে যায়, আর আমি আমার ছোট ভাইয়ের বাসায় উঠি। আমার ওয়াইফ ওর বাসায় জায়গা পায়নি, ও নাকি একটা বাসা ভাড়া নিয়েছিল, এটাও আমি জানতাম না। তো আমাকে প্রায় 10 দিন না 15 দিন পরে আমার ওয়াইফ ফোন দেয় যে তো তুমি কোথায়, একটু স্টেশন রোড আসো। আসলে তখন আমার মন মানসিকতা, আমার শারীরিক শরীরের অবস্থা সব কিছুই খারাপ ছিল। তো আমি যখন স্টেশন রোড আসলাম, আমার 2 মেয়ে ওর সাথে ছিল আমার ওয়াইফের। তো আমাকে বলতেছে যে রিস্কায়। তো আমি বললাম কোথায় যাব? তো বলতেছে যে আসো দেখো আমি কোথায় নিয়ে যাচ্ছি। তো আমি পরবর্তীতে আমার ওয়াইফের কাছ থেকে শুনেছি যে কামরুল হাসান খোকন নাকি ওই জেল থেকে বের হয়ে তাকে ফোন দিছে যে আমি একজন নির্লজ্জ, আমি একজন রাস্তার কুকুর পশু, আমার থেকে খারাপ কেউ হয় না। তো আমি তোমাদের সংসারটা নষ্ট করেছি, আমি তোমাদের সংসারটা আবার ঠিক করে দিই। এই কথা বলে আমার ওয়াইফকে বলছে যে তুমি সাগরকে নিয়ে, সবাইকে নিয়ে তুমি এখানে আসো, আমি সাগরের কাছে মাপ চেতে চাই। তো এই বিষয়টা আসলে আমার ওয়াইফ আমাকে জানায়নি। সন্ধ্যার পরে রাতের দিকে হবে, তা আমাকে রিস্কায় উঠাইয়া নিয়ে গেছে ওই কামরুল হাসান খোকনের ওই ফ্ল্যাটেরই 4র্থ তলায়। এক কথায় আমি যখন ওই বাসার সামনে গিয়ে উঠছি, আমাকে জোর জবস্ত করে আমার ওয়াইফ নিয়ে গেছে উপরে। তো নিয়ে যাওয়ার পরে ওইখানে কামরুল হাসান খোকন ছিল, এই বাবলু নামে ওর শালা ছিল, আরো 2-1 জন ছিল, আমি আসলে চিনি না। তো কামরুল হাসান খোকন আমার এসে পাও জড়ায় ধরে কান্নাকাটি করে এবং নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় মারে, খুব চোরে মারে, মেরে বলে যে আমি একটা পশু, আমি একটা জানোয়ার, আমার মতো খারাপ ছেলে হয় না সাগর ভাই, আমাকে আপনি মাফ করে দেন, আপনার সংসারটা আমি শেষ করছি, আমার এটা ভুল ছিল, মানুষই তো ভুল করে, এটা সেটা বলে তো আমি আপনার সংসারটা মিলাই দিচ্ছি। তো আমি বলছি যে ভাই আপনার নামে আমি মামলা করেছি, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন, এটা কোর্টের মাধ্যমে ফয়সালা হবে। তো আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। নীলাকে বললাম বাচ্চা কাচ্চা নিয়ে চলো। তো নীলা বলতেছে যে যেহেতু মাপ চাচ্ছেই তাহলে থাক, দেখো। তাই বললাম না, এইখানে থাকাটা আসলে আমার ভালো লাগতেছে। তো ওইখানে আবার কামরুল হাসান খোকন পাও জড়ায় ধরে, তো আইজান দিচ্ছিল, আইজানের টাইম। তো আমার ওয়াইফকে কিছু টাকা দিল, 2000 না কত টাকা দিয়ে বললো যে নিচ থেকে খাবার নিয়ে আসো, আমরা সবাই একসাথে মিলে খাবো। তো আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা 2 বাচ্চা নিয়ে নিচে চলে গেল, আমি ওইখানে একা। তো নিচে যাওয়ার পরেই 3 জন না 4 জন মিলে ওরা ধরছে আমাকে, ধরে এখানে একটা ইঞ্জেকশন দেয় আর ঘাড়ে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একদম আমার হাত পা সম্পূর্ণ ছেড়ে দেয়। শুধু স্মৃতিশক্তিটা আমার রয়েছে, আমি দেখতে পারতেছি, আমি মুখ দিয়ে কোনো কথাও বলতে পারতেছি। তো আমার ওয়াইফ আসলো,
আসার পরে আমার এই অবস্থা দেখে বাচ্চারা তো কান্নাকাটি করতেছে। তো আমার ওয়াইফ বলতেছে কি হয়েছে, পরে বলতেছে হঠাৎ করে মনে হয় হাই প্রেশার হয়ে সেলসেন্স হয়ে গেছে, নিচ থেকে ফার্মেসি ডাক্তার খবর দিছি আসতেছে। তো কে জানি আসলো, আইসা আমার হাতে স্যালাইন লাগাই দিল, দিয়ে আমার ওয়াইফকে ওরা খাওয়া দাওয়া করতেছে। তো পরে বললো যে মাজু খান লতা হারবাল, মনে হয় লতা হারবাল একটা চাকরি আছে, নাইট চাকরি, তো তুমি যদি চাকরিটা করো 15-16 হাজার টাকার উপরে স্যালারি পাবা, তো তুমি আজকেই জয়েন করো। তো ওইখানে আমার ওয়াইফকে খোকনে বলে। তো বলার পরে ওইখানে হচ্ছে ওই আমার ওয়াইফ বললো যে জামিনদার তো লাগবে। পরে ওই যে খোকনেরই ভোটার আইডি কার্ড দেয়, দিয়ে জামিনদার করে ওকে ঠিক 5টা না 6টার দিকে বাসা থেকে চলে যায়। ওইখানে আমার বড় মেয়ে ছোট মেয়েকে ওইখানে রেখে, এবং আমি ওখানে শুয়ে আছি অসুস্থ। তো আমি তো বুঝতেছি যে এখানে কিছু একটা হতে যাচ্ছে, করতে যাচ্ছে। তো ওইখানে আমি তো শুয়ে আমি দেখতেছি সব। তো আমার সামনে আমার মেয়েকে এই কামরুল হাসান খোকন দর্শন করতেছে, ওখানে বাবলুও ছিল। তো বিষয়টা দেখে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ মনে পড়েছে এখানে যদি তুমি আমাকে নিয়ে যেতা, তাহলে হয়তো বা পৃথিবীতে আবার এটা দেখতে হতো না। এ বড় মেয়েকে বললো যে এই কথা যদি তুই তোর মাকে বলিস, তাহলে তোর ছোট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিব, আর তোর বাবার অবস্থা কি সেটা তুই জানিস। ছোট মেয়েকেও সেম হুমকি দিছে। আমার বড় মেয়েটা না ছোট বোনটাকে খুব ভালোবাসে। ওইখানে বিভিন্ন পাগলের ইংলিশন আমাকে দেওয়া হয়। 1 মাস 12 দিন টানা ওই রুমটার মধ্যে আমাকে আটকে রেখেছিল ওরা, এবং বিভিন্ন পাগলের ইংলিশন দিয়েছে, বিভিন্ন কিছু করেছে, আমাকে লাস্টে পাগল বানাই দিছিল। 1 মাস 12 দিন পরে সামনের রুমে আবার পাহারাও থাকতো। তো রুমটা খোলা ছিল কিনা আমি জানি না, ওইখান থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে চলে গিয়ে আমার কোনো স্মৃতিশক্তি ছিল না। আমি 3 মাস পাগল হয়ে রাস্তায় ঘুরেছি। আমি পরিচয় ছিল না, আমি জানতাম না আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কি। 3 মাস পরে জয়দেবপুর স্টেশনে আমার খালাতো ভাই আমাকে পায়, পেয়ে আমাকে ঢাকা মানসিক হাসপাতালে ভর্তি করে। 10 দিন না 12 দিন যাওয়ার পরে আমার একটু স্মৃতিশক্তি ফিরে আসার পরেই আমি জিজ্ঞেস করি আমার বাচ্চা কোথায়। তো আমাকে বলা হলো যে তোমার ছোট মেয়ে ভালো আছে। আমি বললাম ছোট মেয়ে ভালো আছে, ঠিক আছে, আমার বড় মেয়ে কোথায়? 10টা বছর আমার মেয়ে বুকে ঘুমাইছে। আমার এই মেয়ে 10টা বছর আমার বুকে ঘুমাইতো। বলতো আব্বু তোমার বুকে এত শান্তি কেন, যেটা মার বুকে নাই। তখন আমাকে বললো যে সেই কামরুল হাসান খোকনের ফ্ল্যাটে তোমার মেয়ে ফাঁসিতে ঝুলে মেরে ফেলছে। আসলে তখন সাথে সাথে আমি ব্রেন স্ট্রোক করি। তো ওইখান থেকে আমাকে লালমনিরহাট নিয়ে যায়, সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সদর হাসপাতাল থেকে 1 মাস রেখে ওইখান থেকে 2023 সালে আমাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করায়। রংপুর মেডিকেল কলেজে আমি 1 মাস ছিলাম নিউরোলজি ডিপার্টমেন্টে। ওইখান থেকে আমাকে ঢাকা পিজিতে ভর্তি করানো হয়। ঢাকা পিজিতেও আমি 1 মাস ছিলাম। থাকার পরে ওইখানে আমি চিকিৎসা নিয়ে একটু সুস্থ অনুভব করার পরে আমি আমার বাচ্চা নিয়ে 2024 সালে ঢাকা চলে আসি আমার মেয়ে হত্যার বিচারের জন্য। মানে কতদিন পরে এই মামলাটা করেছিলেন? আপনাকে এই মামলাই তো আমি করিনি, এই মামলা করার তো আমি সুযোগ এখনো পাইনি। কথাটা আমি বলতেছি, এটা তো 2022 সালের মামলা। 2024-এ যখন আসছি আমি টঙ্গী ওই যে পূর্ব থানায় আমি গিয়েছিলাম মামলা করার জন্য। তখন এসআই সাফায়াত আমাকে আমার মেয়ের ভিডিও ফুটেজ দেখায় যে তোর মেয়ে তো আত্মহত্যা করে মারা গেছে, বাপ সাথে আসছিস, বিভিন্ন ধরনের অকাশ্য ভাষায় আমাকে গালাগালি করে এসআই সাফায়াত। তো আমার প্রশ্ন একটাই, যেই রুমে 2022 সালে আমার মেয়ে ধর্ষণ হয়েছে সেই রুম থেকেই আমার মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ, এবং কামরুল হাসান খোকনকেও গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং মোটা অঙ্কের টাকা খেয়ে এই এসআই সাফায়াত ওই থানার ওসি সাহেব তাকে ছেড়ে দেয়। আমি অভিযোগ দিয়েছিলাম যে আমার উপর হামলা হচ্ছে, এবং 2024-এ আমার উপর হামলা করেছিল, আমাকে অনেক আঘাত করেছে ওরা, মানে হত্যা করার চেষ্টা করেছিল। আমি যখন পুলিশের কাছে যাই, পুলিশ আমাকে বলে আপনি আমাকে মরেন তারপরে পুলিশ যাবে। তাহলে এই কথায় কি বোঝা যায় যে ওইখানকার ওসি ছিল সেও অপরাধী। আমার মেয়ের মামলাকে অপমৃত্যুর মামলা বলে নাটক ফিনিশ করে দিয়েছে। আমাকে বলে আপনি কোর্টে গিয়ে মামলা করেন। আমি কোর্টেও গিয়েছিলাম, সরকারি উকিল ধরেছিলাম। 2024 আমি সংবাদ সম্মেলনও করেছি আমার বাচ্চাকে নিয়ে, আপনাদেরকে সেই ফুটেজ আমি দিয়েছি। আমার বাচ্চা ওখানে সাক্ষী দিয়েছে ওই রুমটার মধ্যে কি ঘটেছে। তো আমার শেষ কথা, শেষ দাবি, এই ইংলিশনের কারণে আজকে আমি প্রতিবন্ধী হয়ে গেছি। আমার ছোট মেয়েটা এতিমখানায় রয়েছে। আমি 24-এও বিচার পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার 2 হাত তুলে অনুরোধ যে আমার মেয়ে হত্যার বিচারের যে পিতার সামনে মেয়েকে ধর্ষণ করা, এটা মনে হয় বাংলাদেশে ঘটেনি কোথাও। তো এই আসামিকে 15 দিনের মধ্যে
প্রকাশ্যে ইট নিক্ষেপ করে মারার, এটা হচ্ছে আমার দাবি। এবং আমি যদি শাস্তি তার দেখে মরতে পারি, এটাই আমার জন্য শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। তাছাড়া আর আমি কিছু চাই না।